খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আজকে এসেছি। ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। তোমরা চোখের ভিতরে কি কি আছে, চোখ কী করে কাজ করে সব জানতে পারবে। শুধু তোমরা নাও, যারা ইন্টারেস্টেড এই ব্যাপারটায়, চোখ নিয়ে জানতে চাও, তারা সকলেই দেখতে পারবে যে চোখের ভিতরে মানে এইখানে কি আছে না আছে, কিভাবে কাজ করে, সব কিছু তোমরা জানতে পারবে। তো ভিডিওটা স্কিপ একদমই করবে না, খাতা পেন নিয়ে বসো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, স্ক্রিনে একটা আইয়ের ছবি রয়েছে, চোখের ছবি রয়েছে। এখানে যে ছবিটা তোমরা দেখছো, সেই ছবিটাকে যদি ওই চোখের পাতাগুলো যদি বাদ দিয়ে দেওয়া হয় বা চামড়াগুলো যদি বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে এই ছবিটা। এটা হচ্ছে আই বল বা অক্ষিগোলক। এখন এই অক্ষিগোলকটাই কিন্তু আসল অংশ। এই অক্ষিগোলকটাই আমরা এই ছবিটার মাধ্যমে আমরা দেখাচ্ছি। বিভিন্ন পার্টস তোমরা দেখতে পাবে এবং প্রত্যেকটা পার্টস কী করে কাজ করে সেটাও দেখবে। তো বন্ধুরা, দেখা যাক একদম বাইরে যে লেয়ারটা রয়েছে অক্ষিগোলকের, এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে বলা হচ্ছে স্ক্লেরা। একদম বাইরের লেয়ারটা হচ্ছে স্ক্লেরা, এবং স্ক্লেরার ঠিক সামনে, যেখান দিয়ে আমরা দেখি, ঠিক সামনে আরেকটি আস্তরণ রয়েছে। এই আস্তরণটার নাম হচ্ছে কর্নিয়া। কর্নিয়া একটা স্বচ্ছ আস্তরণ। স্বচ্ছ আস্তরণ মানে বলতে কি বোঝায়? স্বচ্ছ আস্তরণ মানে বোঝায় আলো যেতে পারে, এর মধ্যে দিয়ে আলো পাস করতে পারে, তাকে বলে স্বচ্ছ আস্তরণ বা ট্রান্সপারেন্ট একটা লেয়ার। এটা হচ্ছে আমাদের কর্নিয়া। এটা অনেকটা জানালার মতো কাজ করে, যেটা কিনা তোমাদের পিপল, আইরিস, এই দুটোকে ঢেকে রাখে। পিপল মানে কোনটা? পিপল মানে তারারন্ধ্র। কোনটা তারারন্ধ্র? এই যে দেখো, যে রন্ধ্রটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তারারন্ধ্র। এখান থেকে এই রন্ধ্র দিয়ে আলোক প্রবেশ করে। এবং আইরিস কোনটা? আইরিস হচ্ছে তারারন্ধ্রকে ঘিরে যে অংশটা রয়েছে। দেখো, চাকতির মতো একটা অংশ আমি এঁকেছি, সেই চাকতির মধ্যে একটা গর্ত রয়েছে। গর্তটা হচ্ছে তারারন্ধ্র বা পিউপিল। আর এই যে চাকতির মতো অংশটা রয়েছে না, এই চাকতির মতো অংশটাকে বলা হচ্ছে আইরিস। এই আইরিসটাই কিন্তু চোখের কালার ঠিক করে, চোখের কালার ঠিক করে দেয়। কিরকম না, দেখো এই যে লোকটা, যার চোখটা আমি এঁকেছি এখানে, এই চোখটা দেখো কালারটা কিরকম একটা নীল নীল টাইপের। তো অ্যাকচুয়ালি এই নীল কালারটা, এই অংশটাকে নীল জন্য নীল কালার দেখাচ্ছে, এটা কিন্তু আইরিস। এই আইরিসটাই আমি এখানে এঁকেছি, চাকতির মতো দেখতে যেটা। আইরিসের এমনই একটা পিগমেন্ট থাকে। সেই পিগমেন্টের কাজ কিরকম বলতো? যখন লাইট রে আসে, ধরো সাদা আলো আসছে, সাদা আলোর মধ্যে অনেক রকম কালার আছে। তো সেই কালারগুলোর মধ্যে কিছু কিছু কালারকে ওরা, পিগমেন্টগুলো কি করে, প্রতিফলিত করে দেয়, আর কিছু কালারকে অ্যাবজর্ব করে নেয়। মানে এখানে যে কালারটা তুমি দেখতে পাচ্ছ, যে যে কালারটাকে আইরিসটা দেখতে লাগছে, এই কালারটাকে ও আইরিসটা রিফ্লেক্ট করে দিয়েছে। মানে আইরিসের যে পিগমেন্ট আছে, সেই পিগমেন্টটা এই কালারটাকে রিফ্লেক্ট করেছে, বাকি কালারগুলোকে কিন্তু অ্যাবজর্ব করে নিচ্ছে। ফলে আমরা বাইরে থেকে যে কালারটা রিফ্লেক্ট হচ্ছে, সেই কালারটাই আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এই জন্যই আইরিসের কালারটা আমরা দেখতে পাই, এবং এই কালারটাকেই আমরা চোখের কালার হিসেবে বলে থাকি। যাই হোক, এইবার আমরা আসি আইরিসের পরের পার্ট। আইরিসের পেছনে কি থাকে? আইরিসের ঠিক পেছনে থাকে কিন্তু লেন্স। তো এই ছবিটায় লেন্সটা দেখানো যাচ্ছে না, আমাকে তাহলে আইরিসটাকে সরিয়ে দিতে হবে। আইরিসটাকে সরিয়ে আমি একটু ওয়ান ডাইমেনশনাল ওয়েতে আইরিসটা আঁকছি। তো বন্ধুরা, এই ভিউটা দেখো, এখানে আমি আইরিসটাকে একটু ওয়ান ডাইমেনশনালি ড্র করেছি। মানে কোনটা আইরিস বুঝতে পারছো আশা করি। দেখো, এই দুটো হচ্ছে সেই আইরিসটা, এইটা আর এইটা, এই দুটো হচ্ছে আইরিস, বুঝতে পারছো? আইরিসের ঠিক পেছনে কি রয়েছে বুঝতে পারছো তো? পেছনে রয়েছে লেন্সটা। দেখো, এইটা হচ্ছে আই লেন্স, আইরিস, আর এখানে রয়েছে লেন্স, রাইট? তো বুঝতে পারলে আশা করি। এইবার কনস্ট্রাকশনটা ঠিক কিরকম তোমরা বুঝতে পারছো। তো এই যে লেন্সটা রয়েছে, লেন্সের কাজ কি বলতো? লেন্সের কাজ কিছুই না, আসল কাজ এটাই। কিছুই না, ব্যাপারটা হলো আসল কাজ, যে এই যে আলো আসছে, এই আলোগুলোকে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত করা, যে বিন্দুটা
এই যে হলুদ কালারের যে লেয়ারটাকে এঁকেছি, এটাকে অ্যাকচুয়ালি রেটিনা বলা হয়। এই রেটিনায় কোনো একটা বিন্দুতে ইমেজ তৈরি করা। এই রেটিনায় কিন্তু ইমেজটাকে, ইমেজের যে সিগন্যাল, অ্যাকচুয়ালি সেই অনেকটা ফটো ইলেকট্রিক এফেক্টের মতো ব্যাপার, জানো তো। আলো পড়বে, ইলেকট্রন ফ্লো শুরু হয়ে যাবে। তো রেটিনা এমনই সেন্সিটিভ কোষ থাকে, 10টা লেয়ারের সেন্সিটিভ কোষের দিয়ে তৈরি, মানে 10টা কোষের স্তর থাকে যেটা সেন্সিটিভ খুব। 10 ডিফারেন্ট লেয়ার্স অফ সেল ওয়ার্কস টুগেদার টু কনভার্ট লাইট ইন্টু ইলেকট্রিক্যাল সিগন্যাল। এই লাইটটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে দেয় কে বলো তো? রেটিনা। তো রেটিনা খুব গুরুত্বপূর্ণ অংশ, আর লেন্সও খুব গুরুত্বপূর্ণ, কারণ লেন্স না থাকলে আলোগুলোকে কনভার্ট করতো কে? এই যে কনভার্জ হয়ে যাচ্ছে, একটা বিন্দুতে মিলিত হচ্ছে, লেন্স না থাকলে তো হতো না। তোমরা উত্তর লেন্সে পড়েছো, খেয়াল করে দেখবে যে সমান্তরাল আলো এলে উত্তর লেন্স তাকে একটা বিন্দুতে মিলিত করে দেয়, এবং ওই বিন্দুর ডিস্টেন্সটা খেয়াল করেছো, এই ডিস্টেন্সটাকে বলা হতো ফোকাল লেন্থ। তো এখানে এই লেন্স থেকে ফোকাল লেন্থ কোনটা বুঝতেই পারছো, ওইটা হচ্ছে ফোকাল লেন্থ। এই হচ্ছে তোমাদের লেন্সের কাজ, রাইট? এবার আমি আরেকবার আইরিসে যাব, আইরিসের কাজে আমি একবার আসবো। তো আইরিস করে কি, আইরিসটা নিজে থেকেই সংকুচিত প্রসারিত হয়। মানে এইরকম একটা, ধরো এই হচ্ছে আইরিসের গ্যাপটা, ভালো করে বোঝো। মনে করো এটা আইরিসটা, আমি অন্য কালার এঁকে ফেললাম, কিছু মনে করো না তোমরা। অ্যাকচুয়ালি ওটা আমি সবুজ কালারই এঁকেছিলাম। আচ্ছা যাক, সবুজ কালারই আমি আঁকছি তাহলে। এই হচ্ছে, মনে করো এইটা আইরিসটা, ঠিক আছে? এরকম একটা আইরিস, আইরিসের একটা গ্যাপটা আছে, এরকম মাঝখানে গ্যাপ আছে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের, তো এই হচ্ছে মনে করো আইরিস। আইরিসটা রয়েছে, গ্যাপ রয়েছে এখানটা একটা, ঠিক আছে? গ্যাপ রয়েছে আইরিসের। তো মিড পয়েন্ট দিয়ে আলো কীভাবে ঢুকবে, এইভাবে আলো ঢোকে মিড পয়েন্ট দিয়ে, আর এইভাবে আলো ওই পাশ দিয়ে বেরিয়ে যায়। যখনই তীব্র আলোর মধ্যে তোমরা চলে আসো, তখন কি হয়, এই মিড পয়েন্ট দিয়ে প্রচুর আলো ঢুকে যেতে চাইবে। তখন কি হয়, যাতে আমার আলো গিয়ে আমার ফটোসেন্সিটিভ যে সেলগুলো ভিতরে রেটিনায় যাতে কোনো ক্ষতি না করে ফেলে, প্রচুর আলো ঢুকে গিয়ে, তার জন্য কি হয়, এই আইরিসের ছিদ্রটা কিন্তু কমে যায়। কিরকমভাবে কমে যায় দেখাচ্ছি। ঠিক এইভাবে ছিদ্রটা কমে যায়, তখন খুব কম আলো ঢোকে, ঠিক আছে? মানে অতিরিক্ত আলো থেকে চোখকে বাঁচানোর জন্য তখন আইরিসের ছিদ্রটা কমে যায়। আবার যখন তোমরা একটু হালকা আলো বা হালকা অন্ধকারের জায়গায় চলে যাবে, তখন কিন্তু তখন আলো বেশি করে ঢোকা দরকার চোখের মধ্যে, যাতে আমরা জায়গাটাকে ভালো করে চিনতে পারি বা বুঝতে পারি। তখন আইরিস কি হয়, তখন কিন্তু আইরিসের আকারটা আস্তে আস্তে এই গ্যাপটা বাড়তে থাকে, এই গ্যাপটা আস্তে আস্তে বাড়তে থাকে, এবং অনেকটা বড় গ্যাপ তৈরি হয়ে যায়, যাতে অনেকটা আলো চোখের মধ্যে ঢুকতে পারে, এবং আমরা চোখ দিয়ে ভালোভাবে জায়গাটাকে দেখতে পারি। তো এই হচ্ছে আইরিসের কাজ। তবে আলো কতটা ঢুকবে না ঢুকবে না, সেইটাকে ও নিয়ন্ত্রণ করে, আর পিপল চারিদিকে এটা ঘিরে রাখে। এবং অবশ্যই আইরিস লেন্সটাকেও একটু প্রোটেক্ট করে। যাই হোক, আইরিস তো বোঝা গেল। এরপর আমরা লেন্স তো বুঝে নিয়েছি, লেন্স কী করে কাজ করে সেটাও জানি। এইবার আসছি লেন্সের ঠিক মাথায়, খেয়াল দেখো, একটা মাথায় এরকম সাদা সাদা কিছু রয়েছে। এগুলো সাদা সাদা বস্তুগুলি হচ্ছে, বা সাদা সাদা যে ফাইবারের মতো জিনিসগুলো রয়েছে, মানে আমি বলতে চাইছি এইগুলো, এই যে সাদা সাদা জিনিস, এগুলো কি? এগুলো হচ্ছে লিগামেন্ট, সিলিয়ারি লিগামেন্ট। কারণ এরা সিলিয়ারি পেশির সাথে যুক্ত। এই যে পেশিটা আমি এঁকেছি না, এই পেশিটা হচ্ছে সিলিয়ারি পেশি বা সিলিয়ারি মাসল। আর এই হোয়াইট কালারের যে রয়েছে, ওরা হচ্ছে সিলিয়ারি লিগামেন্ট। তো এদের কাজ কি? কাজ হচ্ছে, ধরো বন্ধুরা, অনেক দূর থেকে যখন আলো আসছে, তখন যথারীতি আলো সমান্তরালভাবে লেন্সে পড়বে, তাই না? এবং তখন ফোকাস দূরত্বে গিয়ে আলোগুলো মিলিত হবে, তাই তো? যেমন এই চিত্রটা তোমরা দেখো, তো এখানে দেখা যাচ্ছে যে আলো, সাদা আলো অনেক দূর থেকে আসছে,
এই সাদা আলো অনেক দূর থেকে আসছে এবং লেন্সে পড়ছে। স্পাইক রেজ লেন্সে আপতিত হচ্ছে, অনেক দূর থেকে আসছে, মানে প্যারালাল রেজ এরা। তো এইবার এই প্যারালাল রেজগুলো কোথায় মিলিত হচ্ছে? ঠিক ফোকাল পয়েন্টে। ধরা যাক এই পয়েন্টে ওরা মিলিত হচ্ছে। এখানে আফটার রিফ্র্যাকশন, এইখানে আফটার রিফ্র্যাকশন এবং এইখানে। তো বোঝা গেল যে এইখানে এই বিন্দুতে একটা ইমেজ ফরমেশন হয়ে গেল এবং এই ইমেজের ইনফরমেশন চলে গেল ব্রেনে থ্রু দ্য অপটিক নার্ভ। এইগুলো হচ্ছে অপটিক নার্ভ, ঠিক আছে? তো অপটিক নার্ভের থ্রু দিয়ে আমরা ইম্পালস চলে গেল ব্রেনে, আমরা দেখে ফেললাম যে ছবি সামনে কিছু দাঁড়িয়ে আছে, আমরা সেটা তাকে দেখতে পাচ্ছি। কিন্তু এবার বন্ধুরা একটু ভেবে দেখো, যদি ওই বস্তুটা যাকে আমরা দেখছি সে খুব কাছে থাকতো তাহলে কিরকম হতো? তাহলে বন্ধুরা হতো কি, ধরো এই আলোগুলো আসবে কাছ থেকে, এলে পরে তো আলো এইভাবেই আসবে, প্যারালাল তো আসবে না, তাই না? কাছ থেকে আসছে, প্যারালাল কি করে আসবে? আলো প্যারালাল আসবে না, এরকম ডাইভার্জ করবে কোনো একটা বিন্দু থেকে, এইভাবে আসবে আলোটা। এবার দেখো তো বন্ধুরা, এই একই যদি লেন্সটা থাকে তাহলে আলোগুলো কি আর রেটিনায় মিলিত হবে? যথারীতি উত্তর হচ্ছে না, মিলিত হবে না। কেন না? সমান্তরাল এলে ওরা রেটিনায় মিলিত হতো, এবার ওরা আগে থেকেই ডাইভার্জিং, তার মানে ওরা একটু কম মাখবে, আগের মতো মাখবে না, তাই না? ওরা রেটিনায় জীবনেও মিলিত হবে না। ওরা কোথায় মিলিত হবে? দেখো একই জায়গায় পড়বে না, মিলিত হচ্ছে না। তার রেটিনায় কোনো একটা বিন্দুতে কিন্তু মিলিত হচ্ছে না, কোথায় যেন একটা ছড়িয়ে যাচ্ছে, মানে মিলিত হচ্ছে না আলোগুলো, অত হেজি ইমেজ আমরা দেখবো। তাহলে এখানে এটা তো হওয়া উচিত নয়, তাই না? চোখে তো এটা হওয়া উচিত নয়। তো ব্যবস্থা আছে, যখন খুব কাছ থেকে আলো আসছে তখন কি হয়, একটু আগে যে পেশিগুলোর কথা তোমায় বললাম না, কি পেশি? না, সিলিয়ারি পেশি, এবং তার সাথে আটকে থাকা সিলিয়ারি লিগামেন্ট। তো ওই পেশিগুলো কি করে তখন, লেন্সের দুপাশ থেকে চাপ দিতে শুরু করে, মানে এদিক থেকে এবং এদিক থেকে প্রেশার আসতে শুরু করে, যাতে করে লেন্সটি একটু সংকুচিত হয়ে যায় বা ছোট মতো হয়ে যায়, লেন্সটা একটু ফুলে যায়। তো লেন্স ফুলে গেলে কি হবে? লেন্স যদি সংকুচিত বেটে হয়ে যায় বা একটু বাঁকটা, লেন্সের যে বাঁক সেটা যদি একটু বেশি হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে ফোকাল লেন্থ কিন্তু কমে যায়, পাওয়ার অনেক বেড়ে যায়, ফোকাল লেন্থ কমে যায়। তো সেক্ষেত্রে এই যে আলোগুলো মিলিত হলো না, এই যে আলোগুলো এখানে, এই আলোটি এবং এই আলোটি যে মিলিত হলো না, এই আলোটি এবং এই আলোটি যে মিলিত হলো না, এরা কিন্তু ফোকাল লেন্থ কমে গেলে মিলিত হবে। কিরকম ভাবে হয় দেখে নি। দেখো লেন্সটা কিন্তু একটু বেটে হয়ে গেছে এবং একটু ছোট টাইপের হয়ে গেছে, ফলে এর ফোকাল লেন্থ গেছে কমে। এইবারে কিন্তু দেখা যাবে যে এই বিন্দুতে মিলিত হওয়ার একটা চান্স কিন্তু তৈরি হয়ে গেল। তখন আলোগুলো বিন্দুতে, রেটিনার উপর একটা বিন্দুতে মিলিত হয় এবং ইমেজ ফর্মেশন তখন আবার হয়। তো প্রয়োজন মতো তোমরা দেখতে পেলে সিলিয়ারি লিগামেন্ট বা সিলিয়ারি পেশির সাহায্যে লেন্সের ফোকাল লেন্থ বাড়ে বা কমে যায়, বেড়ে যায় বা কমে যায়, যাতে আমরা দূরের জিনিস এবং কাছের জিনিস ঠিকঠাকভাবে আমরা দেখতে পাই। তো লেন্সের এই যে ঘটনাটা ঘটলো, এই যে ক্ষমতাটা লেন্স হচ্ছে অ্যাকোমোডেশন বা উপযোজন। তো অ্যাকোমোডেশন বা অ্যাডাপ্টেশন, সরি, অ্যাকোমোডেশন বা উপযোজন বলতে কি বোঝায় সেটা তোমাকে জিজ্ঞাসা করতে পারে। এরপর বন্ধুরা আরেকটা জিনিস একটু বলে দিই, ওই যে একটু আগে যখন দেখলে যে আইরিসটার কেন্দ্রের যে কিউবিল সেটা কখনো ছোট হয়ে যাচ্ছে, কখনো বড় হয়ে যাচ্ছে, তো সেই ঘটনাটা কিন্তু আলোকে কন্ট্রোল করে এবং সেই ঘটনাটাকে বলা হয় অভিযোজন বা অ্যাডাপ্টেশন, চোখের অ্যাডাপ্টেশন বা অভিযোজন। মনে রাখবে, তোমাকে উপযোজন অভিযোজন এগুলোর মধ্যে পার্থক্য জিজ্ঞাসা করতে পারে, সেটা তোমরা খুব সাবধানে উত্তর দেবে। তো এসব বন্ধুরা আমরা এবার চোখের বিভিন্ন পার্টসগুলোকে একটু পয়েন্ট করে করে লিখে দিই বা তোমরা জেনে নাও। যেমন এই পার্টটা চোখের, যে এই একদম বাইরের পার্ট, এই পার্টটার কি নাম? নাম হচ্ছে কর্নিয়া। এবং কর্নিয়ার পরে এখানে যে পার্টটা রয়েছে ঠিক ভিতরে, যে পার্টটা রয়েছে আমাদের,
এই পার্টটি, দিস কল্ড অ্যাকুয়াস হিউমার। এবং তারপরে যে পার্টটা রয়েছে, এই পার্টটা হচ্ছে এই যে এইটি, দিস ওয়ান অর দিস ওয়ান। ওকে, দুটো একই। এরা কি? এরা হচ্ছে আইরিস। এরপরে যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে এই পার্টটা, এটা সকলেই জানো, এটা হচ্ছে। এরপরে রয়েছে বন্ধুরা এই যে সাদা অংশগুলো, সাদা সাদা জিনিসটা, সেটা কি? সেটা হচ্ছে বন্ধুরা, তোমরা জানো, সিলিয়ারি লিগামেন্ট। এর হচ্ছে সিলিয়ারি মাসল। সিলিয়ারি মাসল বুঝে গেলাম। এরপরে এই যে লিকুইড যে পার্টটা রয়েছে, মানে দিস পার্ট, এটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। যে লেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ, এই লেয়ারটা, this layer I am saying, this layer, ওকে, এই লেয়ারটাকে বলা হচ্ছে রেটিনা। এটাই সেই আলোক সংবেদী কোষ। আচ্ছা, এরপরে এই যে পার্টটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এই পার্ট, এটা হচ্ছে আমাদের নার্ভ, অপটিক। বন্ধুরা একদম সংক্ষেপে যদি বলতে চাই যে কি করে তো কাজ করে, তা বলতে গেলে তোমায় বলতে হবে যে আলো প্রথমে এই কর্নিয়া থ্রু দিয়ে কর্নিয়া থ্রু দিয়ে অ্যাকোয়াসিমোর পেরিয়ে তারপরে তোমার লেন্সে পড়ে। তারপর যেমন এখানে দেখা যাচ্ছে আলো এলো, কর্নিয়া পেরোলো, অ্যাকোয়াসিমোর, লেন্স, এসব পেরিয়ে যখন এই আলোক সংবেদনশীল জায়গাটা অর্থাৎ রেটিনায় পড়লো, রেটিনায় এই আলোক সংকেত বা লাইট সিগন্যাল, এটা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হয়ে গিয়ে সেই সিগন্যালটা অপটিক নার্ভের মাধ্যমে ব্রেনে চলে গেল, এবং ব্রেন একটা ইমেজকে বুঝতে পারলো, অর্থাৎ চোখের সামনে যে আছে তাকে ব্রেন চিনতে পারলো, অর্থাৎ এখানে যেটা ছিল, যেখান থেকে আলোটা এসছে, তাকে ব্রেন চিনতে পারলো, এবং সেইটাই আমরা দেখি চোখে, রাইট? তো এইভাবে আমাদের হিউম্যান আই কাজ করে। তো প্রথমে যে ত্রুটিটার কথা আমরা আলোচনা করব সেটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া। এই ত্রুটি যদি মানুষের হয় তাহলে সে দূরের জিনিস খুব সুন্দর দেখতে পায়। ত্রুটিটার নামই দীর্ঘদৃষ্টি, অর্থাৎ দীর্ঘদৃষ্টি তার ঠিক আছে। ভুল কোনটা আছে তাহলে? ভুলটা কিন্তু নামের মধ্যে নেই। ভুলটা হচ্ছে ও কাছের জিনিস দেখতে পাচ্ছে না। কাছের জিনিস কেন দেখতে পাচ্ছে না? কাছের জিনিস দেখতে পাচ্ছে না তার কারণ হচ্ছে, ধরো এইখানে একটা কাছে একটা বস্তু রয়েছে ওর, ঠিক আছে, এখানে কাছে একটা বস্তু আছে, তো এই বস্তু থেকে আলো আসছে, কিভাবে আলো আসবে? এই বস্তু থেকে আলো যখন আসবে সেটা কিন্তু একদম এইরকম আলো, মানে ছড়িয়ে পড়ছে আলোটা, এরকম আলো আসবে। এই আলো এসে কোথায় মিলিত হওয়ার কথা ছিল? মিলিত হওয়ার কথা ছিল এইখানটায়, বা রেটিনা যেখানে থাকে, এটা কথা ছিল। সাধারণ যার চোখের কোনো ত্রুটি নেই তার ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটে, কিন্তু যাদের এই ত্রুটিটা আছে তাদের ক্ষেত্রে কি হয়? তাদের ক্ষেত্রে অক্ষিগোলকটা একটু ছোট হয়ে যায় অনেকের। কিরকম? অক্ষিগোলক যদি এখন ছোট হয়ে যায় বন্ধুরা, তাহলে কি হবে একটু দেখে নাও। ধরো এই ঠিকই আছে, এবার অক্ষিগোলক যদি ছোট হয়ে যায় তাহলে কি হবে ব্যাপারটা? তাহলে ব্যাপারটা এটাই হবে, আমি অক্ষিগোলকটাকে একটু ছোট করে দেখিয়ে দিচ্ছি। ধরো এটা অক্ষিগোলক ছিল, রাইট, কিন্তু এবার অক্ষিগোলকটা ছোট হয়ে গেছে। কিরকম হয়ে গেছে? না, অক্ষিগোলকটা হয়ে গেছে মনে করো এরকম হয়ে গিয়ে এই ধরো হয়ে গেছে। কারো অক্ষিগোলক কোনো কারণে, কোনো রোগের জন্য বা যেমন করে হোক অক্ষিগোলক ছোট হয়ে গেছে। তাহলে একটা দেখো কি হলো বন্ধুরা, একটু খেয়াল করে দেখো যে যে আলোগুলো কাছ থেকে আসছিল তারা কিন্তু আর রেটিনার কোনো একটা বিন্দুতে মিলিত হতে পারলো না।
তার মানে এটুকু বোঝা যাচ্ছে যে এই যে আলোগুলো বন্ধুরা এলো, এই যে আলোগুলো, এই আলোগুলো যে এলো এত কষ্ট করে, তো এই আলোগুলোকে আরো বেঁকিয়ে দিতে হবে, আরো বেঁকিয়ে দিতে হবে। তার জন্য কি করতে হবে, একটা খেয়াল করো, যদি আমরা এরকম একটা জিনিস করে দিই, ধরো এইখানে আমি একটা ঠিক বস্তু আর চোখের লেন্সের মাঝখানে আমি একটা উত্তল লেন্সকে বসিয়ে দিলাম। তাহলে এই উত্তল লেন্স কি করবে, যে আলোগুলোকে প্রথমে ও একটু বাঁকিয়ে দেবে। মানে বলতে চাইছি যে এই যে আলোগুলো একটু একটু বেঁকে যাবে, আগেই একটু বেঁকে যাবে, প্রথম থেকেই উত্তল লেন্সে প্রতিসরণের পর আলোটা একটুখানি একটু বেঁকে যাবে, রাইট? যেমন আলোটা আমি বলছি এখান থেকে গিয়ে এতটা না বেঁকলেও একটুখানি যেন আলোটা বেঁকে যাবে। তো এই হচ্ছে উত্তল লেন্স বসালে আলোটা হবে। তো অন্য কালার রাখলে ভালো হয়, তাই আমি একটু কালারটা চেঞ্জ করছি। ধরো এই আলো একটু এরকম বেঁকলো, সামান্য বেঁকলো, কারণ উত্তল লেন্সে গেছে, তো আলো একটু তো ভূমির দিকে বাঁকবেই। আর এখানেও কি হলো, এই যে আলোটা, এই তলার আলোটা, এটাও একটুখানি বেঁকে গেল। তো আগেই একটু বেঁকে গেছে, তাহলে এদের ক্ষেত্রে কি এইবারে রেটিনা মিলিত হওয়াটা সোজা হয়ে গেল না? ভালো করে ভেবে দেখো, এইবারে তো ওরা সহজেই রেটিনা মিলিত হতে পারবে, তাই নয় কি? তাহলে লাল আলোগুলো হচ্ছে, লাল আলো দিয়ে যে যে আমি রেড ডায়াগ্রামটা দেখালাম, সেটা হচ্ছে ওই লেন্সটা যখন আমি বসিয়ে দিচ্ছি চোখের সামনে, যখন আমি উত্তল লেন্সটা রেখে দিচ্ছি, তখন কিন্তু ওরা ফোকাসড হয়ে যাচ্ছে, তখন আমরা বস্তুর একটা স্পষ্ট প্রতিবিম্ব দেখতে পাবো। তার মানে হাইপারমেট্রোপিয়া রোগটা কি আশা করি বুঝতে পারলে, যে যারা রোগের ফলে শুধুমাত্র দূরের জিনিসগুলো ঠিকঠাক দেখতে পায়, কাছ থেকে কোনো জিনিসকে দেখতে পায় না, সেই সব রোগীদের হাইপোমেট্রোপিয়ার রোগী বলা হয়, বা সেই রোগটাকে হাইপোমেট্রোপিয়া বলা হয়। এবং এই রোগের নিরাময় করতে গেলে কি করতে হবে, আমরা লেন্স ব্যবহার করব। কি লেন্স? না উত্তল লেন্স। এবং কেন ব্যবহার করবো সেটা তুমি একটু বুঝলে, একটু আগেই বুঝলে, আমি রে ডায়াগ্রাম দিয়ে তোমাদের এটা বোঝালাম। এরপরে আসি পরের যে সমস্যা, মায়োপিয়া বা হ্রস্ব দৃষ্টি। এর মানে কি, কাছের জিনিসকেও দেখতে পায়, ঠিক আছে। আর রোগটা কি, রোগটা যে দূরের জিনিস দেখতে না পাওয়া। কেন? তো ছাত্ররা, আলো যখন অনেক দূর থেকে আসে, দূর থেকে তো আসবেই, কারণ এইবার একটু দেখাচ্ছি যে দূর থেকে আলো আসছে মানে দূরের জিনিস কেন দেখতে পাচ্ছে না, এটা আমি বোঝাবো। তাই আলোকে দূর থেকে আনলাম। সাধারণ অবস্থা কি হবে, মনে করো এটা সাধারণ একটা চোখের মানে সরি সাধারণটা লোকের একটা চোখ আর কি, যার কোনো রোগ নেই। তো সেক্ষেত্রে খুব সহজেই এই আলোগুলো লেন্সের প্রতিসরণের পর কোথায় মিলিত হবে, এই ধরো তোমাদের সকলের প্রিয় রেটিনায় মিলিত হয়ে গেল, রাইট? তো অসুবিধা নেই, এখানে সে লোকটি বেশ দিব্যি দেখতে পাবে। কিন্তু যার এই রোগ আছে, তার কি হয়েছে, তার অক্ষিগোলকটা স্বাভাবিকের থেকে কোনো কারণে, কোনো রোগবশত বা কোনো কারণে বড় হয়ে গিয়েছে। অর্থাৎ অক্ষিগোলকটা কিরম দেখতে হয়ে গেছে, অক্ষিগোলকটা একটু বড় হয়ে গেছে বলতে বোঝাচ্ছি, মনে করো অক্ষিগোলকটা হয়ে গেছে একটু বড়, এরকম নয়, একটু বাড়িয়ে আমি লিখছি, অক্ষিগোলক হয়ে গেছে, ছবিটার রংটা একই আঁকতে হবে, এইটা অক্ষিগোলক হয়ে গেছে এরকম, মনে করো এই অক্ষিগোলক কোনো কারণে একটু লম্বাটে হয়ে গেছে, অক্ষিগোলক কোনো কারণে। তার মানে এই যে আলোগুলো আসছিল, এই আলোগুলোকে কি করতে হবে, আলোগুলোকে একটু বেশি বাঁকাতে হবে, রাইট? মানে এই যে বেঁকে যাচ্ছে, মানে এবার এতটা বাঁকলে চলবে না, বেশি নয়, একটু কম বাঁকাতে হবে। তো আমি এক কাজ করি, আমি এখানে একটা এই রকম লেন্স বসিয়ে দেবো। কি লেন্স তোমরা সকলেই জানো, এটা হচ্ছে অবতল লেন্স। এর কাজই হচ্ছে আলোগুলোকে একটু ছড়িয়ে দেওয়া। তো তাই যদি হয়, কি হবে বন্ধুরা, দেখে নাও। তা লেন্সের প্রতিসরণের পরেই কি হবে, প্রথমত এই আলোগুলো একটুখানি হলেও একটু আগে থেকেই একটু ছড়িয়ে যাবে, যাতে আবার লেন্সের মানে লেন্সে প্রতিষ্ঠিত হয়ে যেন আবার মিলেতে সুবিধা হয়। মানে এই আলোগুলো একটুখানি করে ছড়িয়ে গেল। তো ছড়িয়ে গেল মানে কি, এবার লেন্সে এই যে লেন্সটা রয়েছে, হিউম্যান লেন্স মানে এই লেন্সটা, এবার এই লেন্সটাতে আবার প্রতিষ্ঠিত হবে এবং আবার এরা কনভার্জ হবে। তখন কি হবে দেখে নাও। তো ছড়িয়ে যাওয়ার পর এই লেন্সে যখন পড়লো, তখন ওরা আবার কনভার্জ হচ্ছে এবং এইবারে কিন্তু আমাদের রেটিনায়
আপতিত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে গেল। ঠিক এইবার দেখা যাচ্ছে রেটিনায় গিয়ে পড়লো। অর্থাৎ এই লেন্সটা যখন আমি দিলাম তখনই একটা সম্ভাবনা তৈরি হয়ে গেল যে আলোগুলো রেটিনা পর্যন্ত পৌঁছচ্ছিল না, অর্থাৎ কালো কালারের যে লাইনগুলো আমি এঁকেছি সেই আলোগুলোর কথা বোঝাচ্ছি, তারা পৌঁছচ্ছিল না। কিন্তু যেই না আমি অবতল লেন্স বসিয়ে দিলাম, অবতল লেন্সের প্রতিসরণের পর প্রথমেই আলোগুলো একটু ছড়িয়ে গেল, ফলে দেখা যাচ্ছে ঠিকঠাক জায়গায় আলোটা মিলিত হলো এবং আমরা প্রতিবিম্বকে দেখতে পেলাম। তো এই হচ্ছে বন্ধুরা চোখের দুটো ত্রুটি এবং তাদের প্রতিকার। তো তোমাদের পরীক্ষায় কিন্তু ওই দুটো ত্রুটি কেন হয় এবং তাদের প্রতিকার কী করে হয় সেটা লিখতে দিতে পারে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটা তোমরা খুব ভালোভাবে মন দিয়ে দেখেছো, খাতা পেন সঙ্গে নিয়ে দেখেছো, কোথাও স্কিপ করোনি। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওগুলো শেয়ার করে দাও যাতে তারা উপকৃত হয়। তো আমরা তোমাদের সাথে নেক্সট ভিডিওয়ে আবার দেখা করব। বাই।